প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছোটাছুটি। আমরা এইচএসসির একাডেমিক টু এডুকেশন সকল প্রস্তুতি পেয়ে যাব এক জায়গাতে। আমরা শুরু করি। আমরা 2028 ব্যাচের স্টুডেন্টদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিক ক্লাস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের 14 নম্বর ক্লাস। কয় নম্বরের ক্লাস? একাডেমিকের 14 নম্বর ক্লাস। আমরা প্রায় শেষ প্রান্তে এসে পড়ছি। আমরা বলছি 15 নম্বর ক্লাসে একাডেমিকেরটা শেষ হবে। 15 নম্বর ক্লাসে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের সবগুলো টাইপ আমরা পড়ায় শেষ করতে পারবো। তারপর আমরা এই বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, এইচএসসির একাডেমিক হায়ার ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের 14 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমরা 13টা ক্লাস নিয়েছি। যারা 1 থেকে 13 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1 থেকে 13 নম্বর ক্লাস করে তারপরে 14 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে, আমরা শুরু করি। দেখো, এর আগে একটু দেখে আসি আমরা পূর্বপাঠে কি পড়ছিলাম। আচ্ছা, পূর্বপাঠে আমরা নির্ণয়কের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ছিলাম। পূর্বপাঠে আমরা নির্ণয়কের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ছিলাম। কি সেটা? নির্ণয়কের ক্র্যামার পদ্ধতি বা নির্ণয়কের পদ্ধতিতে সমীকরণ সমাধান করো। আমি বলছি ম্যাট্রিক্স ও নির্ণয়কের 13 নম্বর ক্লাসটা আর 15 নম্বর ক্লাসটা, এই দুইটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর ক্লাস আর 15 নম্বর ক্লাস, এই দুইটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর ক্লাসে আমরা ক্র্যামার পদ্ধতি পড়ি আর 15 নম্বর ক্লাসে আমরা এই বিপরীত ম্যাট্রিক্স পড়ব। ঠিক আছে, আচ্ছা, আজকে ছোট্ট দুইটা টপিক নিয়ে আলোচনা করি। নতুন টপিক, নতুন আলোচনা। লেখো আলোচনা, আলো যোগচনা, আলোচনা। নতুন টপিক, নতুন আলোচনা। খেয়াল করো, আমাদের টপিকটা হলো নির্ণায়কের আনুরাশি। লেখো, নির্ণায়কের আনুরাশি বা অনুরাশি বা অনুস বা মাইনর। খেয়াল করো, নির্ণায়কের আনুরাশি বা অনুরাশি বা মাইনর বা অনুস বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, আচ্ছা, আমরা পরে লিখি। আগে দেখো, মনে করো এ এটা নির্ণায়ক, মনে করো এ এটা নির্ণায়ক। ঠিক আছে, এই নির্ণায়কের ভুক্তিগুলো কত? 2, 3, 4, 5। এটা নির্ণায়ক। কয় সারি? 2 সারি। কয় কলাম? 2 কলাম। এই নির্ণায়কের কয়টা উপাদান? 4টা। তাহলে 4টা উপাদানের 4টা অনুরাশি আছে। প্রত্যেকের আলাদা আলাদাভাবে অনুরাশি আছে। 2-এর অনুরাশি আছে, 3-এর অনুরাশি আছে, 4-এর অনুরাশি আছে, 5-এর অনুরাশি আছে। তাহলে প্রশ্ন করতে পারো অনুরাশি জিনিসটা কি? আমরা আগে বুঝি। অনুরাশিটা হলো গিয়া, ধরো আমরা 2 একটা উপাদান নিলাম। আমরা যে উপাদানটা নিব এই উপাদানের সরাসরি যদি আমরা সারিটা বাদ দিয়ে দিই আর কলামটা বাদ দিয়ে দিই, সারি এবং কলাম বাদ দেয়া বাকি উপাদানটাই হইব এই 2-এর কি? অনুরাশি। হ্যাঁ, এখন তুমি প্রশ্ন করতে পারো, এটা যদি 2/2 আকারে না হইয়া যদি 3/3 আকারে হইতো তাইলে কি হইতো? আমরা আস্তে আস্তে এই প্রশ্নের উত্তরটাও দিব। দেখো, যে উপাদানটা নিব এই উপাদানের অনুভূমিক বরাবর একটা টান দিব, উলম্ব বরাবর মানে খাড়া বরাবর একটা টান দিব। ঠিক আছে, দেওয়ার পর বাদ দেওয়ার পরে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়কটাই। তো লিখি, আগে তুমি লেখো, তারপর আমরা উদাহরণ দিলে আরো ক্লিয়ার বুঝবা। তো লেখো, যদি একটি নির্ণায়কের যে কোনো উপাদানের মধ্য দিয়ে, যদি একটা নির্ণায়কের আমরা একটা নির্ণায়ক নিব, নেয়া যে কোনো একটা উপাদান নেব, ওই উপাদানের মধ্য দিয়ে একটা খাড়াভাবে রেখা টানবো আর একটা অনুভূমিকভাবে টানবো। তো লেখো, যদি একটি নির্ণায়কের যে কোনো উপাদানের মধ্য দিয়ে একটি খাড়া ও একটি অনুভূমিক সরল রেখা টানা যায়, একটা খাড়াভাবে টান দিব, একটা অনুভূমিকভাবে টান দিব, মানে সারি কলাম বাদ দিব। সহজ হিসাব আমরা আমাদের মতো বলি আর কি, মানে একটা উপাদান নিব, নিয়ে সারিটা বাদ দিব, তার কলামটা বাদ দিব। এই কথাই বলছি, একটি খাড়া ও একটি অনুভূমিক সরল রেখা টানা যায়। তো অনুভূমিক সরল রেখাটা তো সারি,
আর খাড়াটাই তো কলাম। তাহলে একটি অনুভূমিক সরলরেখা টানা যায় বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে ওই উপাদানের আনুরাশি বা অনুরাশি বলা হয়। ঠিক আছে, আমরা একটু উদাহরণ দিলে একটু ক্লিয়ার বুঝবা। তাহলে একটা নির্ণায়ক নিব, এটা 2/2 হতে পারে, 3/3 হতে পারে। আমরা তো সাধারণত একাডেমিকে আমরা 4/4 পড়ি না, সাধারণত আমরা 4/4 পড়ি না। একটি নির্ণায়কের যে কোনো উপাদানের মধ্যে দিয়ে একটা খাড়াভাবে সরলরেখা টানবো আর এটা অনুভূমিকভাবে সরলরেখা টানবো, টানার পর বাকি উপাদানগুলো দিয়ে যে নির্ণায়কটা হবে ওই নির্ণায়কটাই হবে ওই উপাদানের কি অনুরাশি। লাগছো? পাতাটা ওটাই। দেখো আমরা একটা উদাহরণ দিই। দেখো মনে করো একটা নির্ণায়ক লিখি, আগে একটা উদাহরণ দিই। তাহলে মনে করি ডি একটা নির্ণায়ক। এই নির্ণায়কটা আমরা 2 সারি 2 কলাম নিলাম। তাহলে A1 B1 A2 B2। তাহলে এই নির্ণয়টা কয় সারি কয় কলাম? 2 সারি 2 কলাম। তাহলে এটা 2/2 আকারে নির্ণয়। তাহলে এই নির্ণয়কের কয়টা উপাদান? 4টা। তাহলে প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা অনুরাশি আছে। তাহলে আমরা যদি A1 এর অনুরাশি ভাই করি, তাহলে দেখো A1 এর অনুরাশি বাই করলে তাহলে যে উপাদানটা নেব, কথাটা খেয়াল করো, এটা সারিটা বাদ দিব, এটা কলামটা বাদ দিব, বাকি উপাদানটাই A1 এর অনুরাশি। তাহলে A1 এর অনুরাশি কত? B2। A1 এর অনুরাশি B2। ঠিক আছে, এখন যদি আমরা B1 এর অনুরাশি বাই করি, তাহলে B1 যে উপাদানটা নেব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব, বাকি উপাদানটাই কি? তো B1 এর অনুরাশি। তাহলে B1 এর অনুরাশি কত? A2। ঠিক আছে, B1 এর অনুরাশি A2। তারপরে আমরা A2 এর অনুরাশি নিব, তাই A2 যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব, তো বাকি উপাদানটাই তার অনুরাশি। তাহলে A2 এর অনুরাশি কত? B1। A2 এর অনুরাশি B1। তারপরে আমরা আসি B2। এই B2 এর অনুরাশি। তাহলে B2 এর অনুরাশি যে উপাদানটা নিব এটার সারিটা বাদ দিব, এটার কি কলামটা বাদ দিব। তাহলে B2 এর অনুরাশি কত? তাহলে A1। ঠিক আছে, আচ্ছা এই নির্ণয়টা যদি 2/2 আকারে না হয়ে যদি 3/3 আকারে হতো, তখন আমরা অনুরাশিটা বাই করবো কিনা? করি, কথাটা ওটাই খেয়াল করো। তাহলে আবার মনে করো এই নির্ণয়টা 3/3 আকারে। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এই নির্ণয়টা কয় সারি? 3 সারি। তাহলে কয় কলাম? 3 কলাম। তো এটা 3/3 আকারের নির্ণয়। তো এই নির্ণয়কের কয়টা উপাদান? তাহলে তুমি বলবো এই নির্ণয়কের 9টা উপাদান। 9টা উপাদান। এই 9টা উপাদানের প্রত্যেকটার আলাদা আলাদাভাবে অনুরাশি আছে। প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদাভাবে কি অনুরাশি আছে। তো তুমি বলতে পারো তাহলে অনুরাশিগুলো কি আমরা বাই করি। তাহলে লেখো, প্রথম আমরা এই A1 এর অনুরাশি বাই করব। তাহলে লিখি A1 এর অনুরাশি। আমরা যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব। তাহলে এখন তো 2/2 আকারে নির্ণয় হয়ে যাবে। তাহলে 2/2 আকারে নির্ণয়টা কি হবে? B2 C2 নাকি? তাহলে B3 C3। তো 2/2 আকারে নির্ণয়। তো এই নির্ণয়কের মান কত? B2 C3 মাইনাস B3 C2। তাহলে B2 C3 মাইনাস B3 C2। ঠিক আছে, আচ্ছা পাতার উল্টায় খেয়াল করো। এখন যদি আমরা এই B1 এর অনুরাশি বাই করি, এটা B1, তাহলে আমরা B1 এর অনুরাশি বাই করব। তাহলে যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব। তাহলে বাকি 2/2 আকারে নির্ণায়ক। তাহলে A2 C2 A3 C3। ঠিক আছে, তাহলে এখন এইটা এরকম A2 C3 মাইনাস A3 C2। এটাই হলো কি B1 এর অনুরাশি। ঠিক আছে,
তাহলে আমরা এখন C1 এর অনুরাশি বাই করি। তাহলে দেখো C1 এর অনুরাশি, তাহলে আমরা এই উপাদানটা C1 নাকি, যে উপাদানটা নিব এই উপাদানের আমরা সারিটা বাদ দিব, এই উপাদানের আমরা কলামটা বাদ দিব। তো হলো কত A2 B2 A3 B3, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি গুণ করি তাহলে A2 B3 মাইনাস A3 B2, A2 B3 মাইনাস A3 B2, এটা কার অনুরাশি? C1 এর অনুরাশি। এরকমভাবে 9টা উপাদানের বাকি উপাদানগুলোর অনুরাশি আমরা বাই করতে পারবো না? পারবো। তাহলে আমি আর বাকি উপাদানগুলো বাইর করলাম না, ঠিক আছে। তা আমরা 3টা বাই করে দেখালাম আর বাকি উপাদানগুলো বাই করলাম না। তোমাকে তো আর পরীক্ষা হলে A1 B1 C1 দিবে না, তোমাকে দিতে পারে সংখ্যা, ঠিক আছে। এগুলো তো এমসিকিউ টপিক দিব। একটা 3/3 আকারে নির্ণয় দিয়ে বলবো ওই উপাদানটার অনুরাশি কত, ঠিক আছে। পাদরটায় তারপরের টপিকটা লেখো, নির্ণায়কের সহগুণক বা কোফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তুমি যদি সহগুণক না বুঝো তাহলে তুমি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না, বিপরীত ম্যাট্রিক্স বাই করতে পারবো না। সহগুণকটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন সহগুণকটা কি? ধরো আমরা যদি একটা নির্ণায়ক লিখি, এ একটা নির্ণায়ক লিখলাম, এ একটা নির্ণায়ক, ধরো নির্ণায়কটা কত 2 3 6 7, এ একটা নির্ণায়ক, কয় সারি? 2 সারি, কয় কলাম? 2 কলাম। এখন কথাটা বুঝো, ধরো এই 2 একটা উপাদান, এই 2 একটা উপাদান, তাহলে 2 এর অনুরাশি কত? তাহলে 2 এর অনুরাশি কত? 7 না? তাহলে 2 এর অনুরাশি কত? 7 না? যদি অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসাও, যথাযথ মানে তুমি যে উপাদানটা নিতে আসো, যেমন 2 এই উপাদানটা নিতে আসো, এই উপাদানটা 1 নম্বর সারিতে আছে, এই উপাদানটা 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলামে আছে। তো অবস্থান অনুযায়ী 2 পজিটিভ, পজিটিভ না? অবস্থান অনুযায়ী পজিটিভ। তো অনুরাশির পূর্বে যদি তুমি যথাযথ চিহ্ন বসায় দাও তাহলে এই অনুরাশিটাকে সহগুণক বলে। আমরা একটা উদাহরণ দেব, আমরা আরো ক্লিয়ার বুঝবো, ঠিক আছে। আচ্ছা, আগে লেখো তাহলে সহগুণক কাকে বলে, আগেটা লিখে লো। তাহলে নির্ণায়কের কোন উপাদানের, লেখো, নির্ণায়কের কোন উপাদানের অনুরাশির পূর্বে, নির্ণায়কের কোন উপাদানের অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসালে, নির্ণায়কের কোন উপাদানের অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসালে, মানে অনুরাশির পূর্বে চিহ্ন বসালে সহগুণক হবে, অনুরাশির পূর্বে যদি চিহ্ন বসায় তাহলে সহগুণক হবে। নির্ণায়কের কোন উপাদানের অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসালে তাকে ওই উপাদানের সহগুণক বলে, তাকে ওই উপাদানের সহগুণক বলে। আগে অনুরাশি বাই করব, বাই করে এখানে আমরা চিহ্ন বসায় দেব। নির্ণায়কের কোন উপাদানের অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসাইলে তাকে ওই উপাদানের সহগুণক বলে। একটা উদাহরণ দেই, পাদরলটায় আগে আমরা 2/2 আকারে নির্ণায়ক নেব, তারপরে আমরা 3/3 আকারে নির্ণায়ক নেব। দেখো একটা উদাহরণ দিলাম, তাহলে মনে করো ডি একটা নির্ণায়ক, ডি একটা নির্ণায়ক, নির্ণায়ক উপাদানগুলো কি কি? A1 B1 A2 B2। এখন দেখো তাহলে A1 এর সহগুণক বাই করব আমরা। তাহলে দেখো A1 এর সহগুণক, আগে A1 এর অনুরাশি বাই করি। তাহলে A1 এর অনুরাশি কত? B2 না? A1 এর অনুরাশি কত? B2 না? B2। অন A1 এর অবস্থান পজিটিভ না নেগেটিভ? এটা 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলামে আছে, তাহলে অবস্থান পজিটিভ। তো এই অনুরাশির আগে যদি চিহ্ন বসাই দাও তাহলে সেটা কি সহগুণক। আমরা তো প্লাসের বেলায় প্লাস বসাই না, মাইনাস হলে তো ঠিকই বসাবো, ঠিক আছে। তাহলে এখন আসি, তাহলে B1 এর সহগুণক কত? তাহলে B1 এর সহগুণক কত? তাহলে B1 এর অনুরাশি হইল A2, B1 এর অনুরাশি A2, কিন্তু B1 এর অবস্থান নেগেটিভ। B1 এর অবস্থান কি? নেগেটিভ। 1 নম্বর সারি, 2 নম্বর কলাম। তাহলে অনুরাশির আগে চিহ্ন বসিয়ে দিলাম -A2, ঠিক আছে। তারপরে আসি আমরা A2 এর সহগুণক, তাহলে A2, তাহলে A2 এর অনুরাশি হলো B1, A2 এর অনুরাশি কত? B1, কিন্তু A2 এর অবস্থান নেগেটিভ,
সে 2 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলামে আছে, 2 আর 1 যোগ করলে 3, বেজোড়। তাই অনুরাশির আগে নেগেটিভ চিহ্ন দিয়ে দিই, এটাই তার সহগুণক। এখন আসি আমরা, যদি বলি B2 এর সহগুণক কত, তাহলে B2 এর সহগুণক, তাহলে B2-র অবস্থান কি পজিটিভ, B2-র অবস্থান কি পজিটিভ, তাহলে আমরা এই সারিটা বাদ দিলাম, এই কলামটা বাদ দিলাম, এটা তার অনুরাশি, এটা তার কি অনুরাশি, তাহলে B2 এর অনুরাশি হলো A1, কিন্তু B2-র অবস্থান পজিটিভ, তাই এখানে কি পজিটিভ হবে। তো অনুরাশি আর সহগুণকের সাংখ্যিক মান সমান, চিহ্নের হেরফের হতে পারে। অনুরাশি আর সহগুণকের সাংখ্যিক মানকে সমান, সংখ্যাগত মানটাকে সমান, ঠিক আছে। আচ্ছা, এটা যদি 2/2 আকারে না হয়, যদি 3/3 আকারে হইতো, তখন কি হইতো লিখি। আবার ধরো আমরা একটা নির্ণায়ক লিখলাম, A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এটা নির্ণায়ক। তাহলে আমরা A1 এর সহগুণক বাই করব। তো লেখো A1 এর সহগুণক, A1 এর অবস্থান কি পজিটিভ না, A1 এর অবস্থান কি পজিটিভ না, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, নির্ণয় চিহ্ন দিলাম, তাহলে B2 C2 B3 C3, ঠিক আছে। তাহলে এটা দেখুন B2 C3 মাইনাস B3 C2, তার মানে A1 এর যেটা অনুরাশি, A1 এর সেটাই কি সহগুণক, ঠিক আছে, কথাটা ওটাই। তাহলে এখন আমরা B1 এর সহগুণক বাই করব, তাহলে দেখো B1 এর সহগুণক, তাহলে B1 এর অবস্থান নেগেটিভ। আচ্ছা, আগে অনুরাশিটা বাই করি, B1, তাহলে এই সারিটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, A2 C2 A3 C3, এটা অনুরাশি, এটা সহগুণক না, কিন্তু B1 এর অবস্থান কি নেগেটিভ, এই B1 এর অবস্থান নেগেটিভ, সে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাই এখানে একটা সামনে কি হবে, মাইনাস হবে। তো মাইনাসটা মাইনাসের মতো রইল, এটা গুণ মাইনাস এটা গুণ, ঠিক আছে। আচ্ছা, আমরা এই মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তাহলে A3C2 মাইনাস A2C3, এটা কার সহগুণক, এটা B1 এর সহগুণক, ঠিক আছে। নেক্সট পাতার উল্টায়, তারপরে দেখো C1 এর সহগুণক, এখন বাই করবো C1 এর সহগুণক, তাহলে C1 এর অবস্থান পজিটিভ, C1 এর অবস্থান যেহেতু পজিটিভ, তাহলে C1 এর অনুরাশি যা, C1 এর সহগুণক তাই, ঠিক আছে। তাহলে C1 এর সহগুণক, এই সারিটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, বাকি 4টা, তাহলে A2 B2 A3 B3, ঠিক আছে। তাহলে এটা গুণ A2 B3 মাইনাস A3 B2, A2 B3 মাইনাস A3 B2। তা আমরা 3টা উপাদান, মানে প্রথম সারির উপাদানগুলোর সহগুণক বাই করে দিছি, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় সারির সহগুণক তুমি পারবা না, অবশ্যই পারবা, বাকিটুকু তুমি পারবা, ঠিক আছে। এই সহগুণক আর অনুরাশি নিয়ে একটা অঙ্ক আছে, আমরা একটা প্রবলেম সলভ করি। 15টায় খেয়াল করো, বলছে এসওএমএস স্যারের 28 নম্বর, বলছে দেখো প্রশ্নটা কি বলছে, ক্যাপিটাল A ক্যাপিটাল বি ক্যাপিটাল সি যথাক্রমে স্মল a1 স্মল b1 স্মল c1 এর সহগুণক, ঠিক আছে, হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল কত 0। অঙ্কটা প্রকৌশলীতে একবার আসছে, বুয়েট একবার আসছে 9-10-এ। দেখো খেয়াল করো প্রশ্নটা, দেখো এখানে বলছে স্মল a1 এর সহগুণক হলো ক্যাপিটাল A1, তার মানে এই A1 এর সহগুণককে প্রকাশ করছে তারা ক্যাপিটাল A1 দিয়া, আর B1 এর সহগুণককে প্রকাশ করছে ক্যাপিটাল B1 দিয়া, ঠিক আছে। আর এই C1 এর সহগুণককে প্রকাশ করছে ক্যাপিটাল C1 দিয়া। তা আমি
A1 B1 C1 এর সহগুণক বাই করতে পারবো না? মাত্র আলোচনা করছি না? এই সহগুণকগুলো বাই করে এই যা প্রমাণ করতে বলছে এখানে বসাই দাও, ক্যালকুলেশন করলে মিলবো। এটা সহজ প্রশ্ন, এই অঙ্কটা করব, পরে এই অঙ্কটা নিয়ে আবার আলোচনা করব। আগে অঙ্কটা করি, তারপর আমরা অঙ্কটা নিয়ে আলোচনা করি। আগে প্রথম সারির উপাদানগুলো সহগুণক বাই করে ফেলে 15টায়। তাহলে যে নির্ণয়টা দেওয়া আছে, প্রদত্ত নির্ণায়ক কি দেওয়া আছে? নির্ণয়টা A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এটা নির্ণয়। ঠিক আছে, তাহলে এই সারির উপাদানগুলোর সহগুণক দিয়ে দিছে তারা, ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1। তাহলে যেহেতু A1 B1 C1 এর সহগুণক, যেহেতু A1 B1 C1 এর সহগুণক যথাক্রমে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1, তাহলে সুতরাং আমরা A1 এর সহগুণকে প্রকাশ করতে A1 দেয়া। তাহলে A1 এর সহগুণক এই সাইডটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, বাকি চারটা। তাহলে B2 C2 B3 C3, তাহলে এইটাই দেখুন মাইনাস এইটাই দেখুন। এটা কার সহগুণক বাই করলাম? A1 এর সহগুণক। তুমি B1 এর সহগুণক বাই করতে পারবা 15টায়। তাহলে হ্যাঁ আমরা আসি, তাহলে B1 এর সহগুণক, B1 এর সহগুণকে প্রকাশ করছে কি? ক্যাপিটাল B1 দেয়া। তাহলে ক্যাপিটাল B1 এর সহগুণক কোন কোন উপাদানগুলো হবে? এই সাইডটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে। তাহলে A2 C2 A3 C3, তাহলে B1 এর অবস্থান কি নেগেটিভ না? B1 এর অবস্থান কি নেগেটিভ না? তাই সামনেটা মাইনাস দিয়ে দিলাম। তো মাইনাস হইল, এইটাই দেখুন মাইনাস এইটাই দেখুন। তাহলে লিখি এইটাই দেখুন মাইনাস এইটাই দেখুন। এখন এই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই, গুণ করে দিলাম A3 C2 মাইনাস A2 C3, এটা কার সহগুণক বাই করলাম? B1 এর। এখন আমরা ভাই করব এই C1 এর সহগুণক। তাহলে করি, C1 এর সহগুণকটা প্রকাশ করছে ক্যাপিটাল C1 দিয়া। C1 এর অবস্থান পজিটিভ, C1 এর সহগুণক কি হবে? তাহলে এই সারিটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, বাকি চারটা A2 B2 A3 B3। এখন এইটাই দেখুন মাইনাস এইটাই দেখুন, তাহলে করলাম। তাহলে আমরা ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 এর সহগুণক বাই করছি। এখন যা প্রমাণ করতে বলছে বাম পক্ষের মধ্যে এই মানটি বসিয়ে দিই, তাহলে হইল 15টায়। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে? A3 ক্যাপিটাল A1 B3 B1 প্লাস C3 C1। তাহলে আমরা ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 বাই করছি না? তাহলে বসাও, ক্যালকুলেশন করো, এটা তোমার কাজ, মিলে দেবো গা। তাহলে A3 ক্যাপিটাল A1 এর ডাটাটা মানটা বসাও, ঠিক আছে। B3 রইল, এই B1 এর মানটা বসাই, B3 B1 এর মানটা বসাই, প্লাস C3 রইল, তাহলে C1 যেটা পাইছি এটা বসাও, এটা তোমার কাজ, ঠিক আছে। এখন যদি গুণ করে দাও, এখানে 6টা পদ, 3টা প্লাস 3টা মাইনাস, কাটাকাটি যাবে, 3টা প্লাস 3টা মাইনাস, গুণ করো, এটা তোমার কাজ। 3টা প্লাস 3টা মাইনাস করো, করো করে বলো শেষ করছো কিনা। করছো? দেখো কাটাকাটি যেসব, এটা তোমার কাজ, এটা আমি করব না, শূন্য নাকি? আচ্ছা, অঙ্কটা হয়ে গেছে গা, এখন আর তোমার খাতা কলম লাগবে না। এখন এই আজকের ক্লাস শেষ, আজকের ক্লাস এই পর্যন্তই। এরপর যে ক্লাসটা নিব আমি যে বলবো, এটা তোমার লেখা দরকার নেই, এটা নিয়ে আমরা বুঝবো। আচ্ছা, একটু আমরা আলোচনায় আসি, তোমার লেখা দরকার নেই, আপাতত লেখো না, তো বুঝো, একটু আলোচনায় আসে। দেখো আমাদের প্রশ্নটা কি ছিল, লেখো না, তুমি লেখো না, খালি তুমি বুঝো খালি এটা। দেখো আমাদের প্রশ্নটা ছিল ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1, মানে প্রথম সারির উপাদানগুলোর কি সহগুণক। আমাদের নির্ণয়টা কি দেওয়া ছিল?
নির্ণয়টা ছিল A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3 নির্ণয়টা। দেখো আমরা এই A1 এর সহগুণক বাই করছি না? A1 এর সহগুণককে প্রকাশ করছে ক্যাপিটাল A1 দিয়ে। আমরা B1 এর সহগুণক বাই করছি না? B1 এর সহগুণককে প্রকাশ করছে ক্যাপিটাল B1 দিয়ে। আমরা C1 এর সহগুণক বাই করছি না? C1 এর সহগুণককে প্রকাশ করছে ক্যাপিটাল C1 দিয়ে। তার মানে প্রথম সারির উপাদানগুলোর সহগুণক বাই করছি। কইরা কি করছি? তৃতীয় সারির সাথে গুণ করে যোগ করছি। মানে A3 সাথে A1 এর সহগুণক দিছি না? B3 এর সাথে B1 এর সহগুণক দিছি, C3 এর সাথে C1 এর সহগুণক দিছি, দিয়া ক্যালকুলেশন করে দেখলাম এর মান হয়েছে 0। ক্যালকুলেশন করে দেখলাম এর মান হয়েছে কি 0। ধরো আমরা যদি তৃতীয় সারির সাথে না কইরা দ্বিতীয় সারির সাথে করি, মানে A2 সাথে যদি আমি A1 এর সহগুণক দিই, আর B2 সাথে যদি আমরা B1 এর সহগুণক দিই, আর C2 সাথে যদি আমরা C1 এর সহগুণক দিই, তাইলেও ক্যালকুলেশন করলে এর মান 0ই হবে। তাইলেও ক্যালকুলেশন করলে এর মান কি 0ই হবে। বুঝলেন এই কথাটা? এখন কথাটা খেয়াল করো। ধরো এই A1 এর সাথে মানে নিজের সাথে নিজের সহগুণক দিলে কি হবে? যদি আমরা A1 এর সাথে A1 এর সহগুণক দিই, তাহলে B1 এর সাথে B1 এর সহগুণক দিই, আর C1 এর সাথে যদি C1 এর সহগুণক দিই, তাহলে কি হবে? বুঝলেন এই কথাটা? প্রশ্নটা বুঝতে পারছো তো? তাহলে যে কোনো সারিদের সহগুণক বাই করে অন্য সারির সাথে গুণ করে যোগ করলে যোগফল 0। তো নিজের সাথে করলে কি হয় বুঝাচ্ছি না আমি? তাহলে আমরা এটা বোঝার জন্য একটা সংখ্যা দিয়া আমরা একটা নির্ণয় নিই, একটা সংখ্যা দিয়ে নির্ণয় নিলাম। ধরো সাংখ্যিক মান দিয়া একটা নির্ণয় নিলাম। সে মনে করি নির্ণয়টা এখন আর A1 B1 C1 না, একটা ডাটা দেওয়া আছে 2 3 4 5 10 15 দেওয়া আছে। কত নির্ণয়? 2 3 4 5। আমরা বোঝার সুবিধার জন্য আমরা 2/2 আকারে নির্ণয়টা নিলাম। তাহলে এই নির্ণয়কের মান কত? 5 দোকানে 10 3 4 12। এই নির্ণয়কের মান 5 দোকানে 10 3 4 12 আমার লাগবে। এটা তো 2/2 আকারে নির্ণয়, চারটে উপাদান 4 সহগুণক আছে। তা আমরা যদি বলি 2 এর সহগুণক কত, তাহলে তুমি বলবো 5। যদি বলি 3 এর সহগুণক কত, তাহলে তুমি বলবো কি -4 নাকি? -4। তাহলে 4 এর সহগুণক কত? তাহলে -3। 4 এর সহগুণক কত? -3। আচ্ছা তাহলে 5 এর সহগুণক কত? তাহলে 5 এর সহগুণক কত? 2। তুমি এটা পারো না? এখন ব্যাপারটা খেয়াল করো। দেখো খেয়াল করো, ধরো এই 4 এর সাথে আমি 4 এর সাথে যদি 2 এর সহগুণক দিই, তো 2 এর সহগুণক কত? 5। 4 এর সাথে 2 এর সহগুণক দিলাম। আবার এই 5 এর সাথে মানে উপাদান নিতেছি 2 নম্বর সারি দিয়ে, কথাটা ভালো মতো খেয়াল করে দেখো। উপাদান নিতেছি 2 নম্বর সারি দিয়া, আর সহগুণক নিতেছি প্রথম সারি দিয়া। তাহলে যদি 5 এর সাথে যদি আমি 3 এর সহগুণক দিই, তাহলে 5 এর সাথে আমি 3 এর সহগুণক দিলাম, ক্যালকুলেশন করলে আর মান কত হয়েছে? 0 হয়ে গেছে। হয়েছে না? আচ্ছা এখন যদি আমরা ব্যাপারটা খেয়াল করো, নিজের সাথে নিজের সহগুণক দিই, তো 4 এর সাথে যদি আমরা 4 এর সহগুণক দিই, 4 এর সহগুণক কত? -3। আর 5 এর সাথে যদি আমরা 5 এর সহগুণক দিই, তো 5 এর সহগুণক কত? 2। ক্যালকুলেশন করলে মান কত হয়েছে? -2। এই দেখো এই -2 কি নির্ণায়কের মানের সমান না? এতদিন তো আমরা এটাই করছি, নিজের সাথে নিজের সহগুণক দিলে তো নির্ণায়কের মানের সমানই হয়ে যায়। আমরা তো বিস্তার করছি, সহগুণক দিয়ে বিস্তার করছি না? তো নিজের সাথে নিজের সহগুণক দিলে নির্ণায়কের মানের সমান হয়ে যায়। এরকম একটা অবজেক্টিভ চিটাগাং ইউনিভার্সিটি একবার করছিল। এই যে আমরা প্রশ্নটা করছিলাম এটা। ধরো এই যে প্রশ্নটা ছিল নিজের সাথে নিজের সহগুণক দিলে কি হবে? আমরা ধরে নিলাম এই নির্ণয়টার মান ডি। তো এই নির্ণয়টার মান যদি ডি হয়, তো নিজের সাথে নিজের সহগুণক দিলের মান কি? ডি হবে। ঠিক আছে? হ্যাঁ অবজেক্টিভে দিতে পারে, একটা ডি দিল, মনে করো একটা 2D দিল, এটা মনে করো -D দিল, আর এটা মনে করো 0 দিল, দিতেই পারে। তো নিজের সাথে নিজের সহগুণক দিলে নির্ণায়কের মানের সমান হয়ে যাবে।
আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, ছোট্ট একটা প্রশ্ন। দেখো এই অঙ্কটা কোনো বইয়ের মধ্যে নাই, এটা এডমিশন টেস্টে একবার আসছে। তাহলে সমাধান করো। তাহলে এই নির্ণয় যদি শূন্য হয় তাহলে এক্স এর মান বাই করো। অঙ্কটা প্রকৌশলীতে একবার আসছে। আমরা প্রকৌশলীর প্রশ্ন ব্যাংক যখন সলভ করবো তখন এগুলো আমরা আবার সলভ করব। ঠিক আছে, কথার উল্টায় দেখো এই নির্ণয় কি করে শূন্য দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে ছোট্ট একটা নির্ণয়, মানে সমাধান, নির্ণয়ের সমাধান আসে। আমরা নির্ণয় দিলাম এক্স প্লাস 4 3 3, পরে 3 এক্স প্লাস 4 5 5 5 এক্স প্লাস 1। ধরো একজন স্টুডেন্ট কিছুই পারে না এটা, সে যদি ডিরেক্ট বিস্তার করে ফেলায় তাহলেও তার অঙ্ক হবে, হয়তো তার অঙ্কটা বড় হবে কিন্তু অঙ্ক তার হবে, হবে না কথাটা ঠিক না। ঠিক আছে, এখন দেখো এখানে কত আছে 4, এখানে আছে 3, এখানে আছে কত 3। যদি তুমি যদি এদের থেকে এটা বিয়োগ করে দাও তাহলে শূন্য হবে, মানে একটা শূন্য বানাতে পারলে আমার সুবিধা। আমরা সাধারণত দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে এগুলা করি না, করি প্রথম সারি প্রথম কলামে। ধরো এই 5 আছে, এই 5 আছে, এই 5 থেকে যদি 5 বিয়োগ করে দিই, প্রথম সারির থেকে প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলামটা বিয়োগ করে দিই, এটা শূন্য হবে না? একটা তো শূন্য হবে, হোক না, আগে একটা শূন্য হোক। তাহলে আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটাকে বিয়োগ করব। তাহলে এই এক্স প্লাস 4 থেকে, এই এক্স প্লাস 4 থেকে যদি 3 বিয়োগ করে দিই তাহলে কত হইব? এক্স প্লাস 1। দেখো এখন এই 3 থেকে যদি এক্স প্লাস 4 বিয়োগ করে দিই তাহলে মাইনাস এক্স মাইনাস 1, তারপর মাইনাসটা কমন নিয়ে নিলাম। দেখো এই 5 থেকে যদি এই 5 বিয়োগ করে দিই তাহলে কত? শূন্য। ঠিক আছে, আর দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম মনে করো ঠিকই রইল, এটা 3, এটা এক্স প্লাস 4 5, তৃতীয় কলামে রইল 3 5 এক্স প্লাস 1 ইকুয়াল কত? 0। সাইড নোট দিয়ে দাও। কই ক্যালকুলেশন করছি প্রথম কলামে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি C1 প্রাইম C1 মাইনাস C2, C1 প্রাইম C1 মাইনাস C2। লাভ হয়েছে আমার একটা শূন্য হয়েছে, যদি আরেকটা শূন্য হয় তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা। কথার উল্টায় এখন খেয়াল করে দেখো, দেখো এইখানে কত আছে? এক্স প্লাস 1 আছে না? আছে। এইখানে কত আছে? এক্স প্লাস 1 আছে না? আছে। তো শূন্যের সাথে এক্স প্লাস 1 আছে না? আছে। শূন্যের সাথে তো যে কোনো কিছুই আছে। তাহলে প্রথম সারির প্রথম কলামে সবগুলোর মধ্যে কি এক্স প্লাস 1 আছে না? আমি প্রথম কলাম থেকে এক্স প্লাস 1 কমন নিলাম, তো নির্ণয় চিহ্ন দিলাম। তো 1 মাইনাস 1 শূন্য। দ্বিতীয় কলামের মধ্যে রইল 3 এক্স প্লাস 4 5, তৃতীয় কলামের মধ্যে রইল 3 5 এক্স প্লাস 1 ইকুয়াল কত? 0। ঠিক আছে, এটুকু লিখছি। এখন কি করব? দেখো খেয়াল করো, এখন আরো সহজ করে, এখানে 1 আছে আর এখানে -1, এই 1টা যদি -1 এর সাথে যোগ করে দাও শূন্য হবে না? তা আমার দুইটা যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের বিস্তার করতে সুবিধা না? তাহলে আমরা প্রথম সারিটা দ্বিতীয় সারির সাথে যোগ করে দিই, তাহলে বা এক্স প্লাস 1। আমরা নির্ণয় চিহ্ন দিলাম, প্রথম সারিটি কি থাকবে? 1 3 3। তাহলে এই 1টা যদি আমি এই -1 এর সাথে যোগ করে দিই তাহলে শূন্য। এই 3টা যদি এক্স প্লাস 4 এর সাথে যোগ করে দিই তাহলে এক্স প্লাস 7। এই 3টা যদি 5 এর সাথে যোগ করে দিই তাহলে কত? 8। তৃতীয় সারির মতোই রইল, ইকুয়াল কত? 0। সাইড নোট দিয়ে দিই। ক্যালকুলেশন করলাম 2 নম্বর সারিতে কি কাজ করছি? 2 এর সাথে 3 যোগ করছি, 2 এর সাথে 3 যোগ করছি। লাভটা কি হয়েছে? দুটো উপাদান শূন্য হয়েছে। বিস্তার করতে সুবিধা, আমরা এই 1টা নিব, যে উপাদানটা নিব এই উপাদানের সারিটা বাদ দিব, এই উপাদানের কলামটা বাদ দিব, বাকি 4টা। তাহলে এইটা গুণ মাইনাস এইটা গুণ, এখন তো তুমি পারবা। তাহলে এখন পারবো না? এক্স প্লাস 1 এখন তুমি পারবো না, তাহলে এইটা গুণ মাইনাস এইটা গুণ, তাহলে এক্স প্লাস 7 এক্স প্লাস 1 মাইনাস 40 ইকুয়াল কত? 0। ক্যালকুলেশন করো, এক্স এর মান বাই করো। এটা তোমার কাজ, এটা আমি করবো না, এটা তোমার কাজ। তাহলে এক্স প্লাস 1, ঠিক আছে, এটা তোমার কাজ করে নিও। এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 33 ইকুয়াল টু 0। 33টা ভাঙায় 8 আনবা,
তাটা কত 3 11 33, 11 3 দিয়ে ভাঙাও ভাঙাও, কতটায় শেষ করছো করো। তাহলে বা এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 11 এক্স মাইনাস 3, এটা তোমার কাজ। তাহলে এক্স ইকুয়াল টু 0 দিলে একটা মাইনাস, এটা -1, এটা -11, এটা কত 3, এক্স ইকুয়াল টু -1 -11 3, এটাই আনসার। ঠিক আছে, তো সমীকরণ সমাধান আসে লাগে এটি পাতারোলটায়। এই ক্লাসটা তো এই পর্যন্ত ছিল, দুটো আমরা এমসিকিউ সলভ করি। দেখো খেয়াল করো, এর বেশি টেস্টের প্রথম প্রশ্ন, আজকের দিনের প্রথম প্রশ্ন, এই নির্ণয়কের শূন্যর সহগুণক কত? ঢাকা ইউনিভার্সিটি 97 98, এই যে শূন্যটা দেওয়া আছে, শূন্যটার সহগুণক, শূন্যটা কই আছে খেয়াল করো, শূন্যটা আছে 2 নম্বর সারি 3 নম্বর কলামে, সহগুণক কিন্তু চিহ্ন লাগে। ঠিক আছে, তাহলে শূন্য, তাহলে আচ্ছা আগে একটা মাইনাস দিয়ে লইলাম, কারণ 2 নম্বর সারি 3 নম্বর কলামে আছে, 2 নম্বর সারি 3 নম্বর কলামে আছে, তাহলে অবস্থান নেগেটিভ। তাহলে এই সাইডটা বাদ যাইবো, এই কলমটা বাদ যাইবো। আমরা পড়েছি আজকে -2 দোকানে 4, 4 5 20, তাহলে -4 -20, তাহলে ক্যালকুলেশন করলে এর মান কত হইব 24 নাকি? দেখো এই -24টা কিন্তু দিছে, এটা কিন্তু তার অনুরাশি। ঠিক আছে, এই বলটা করো না। তারপরে বলছে আরেকটা প্রশ্ন 2, এই নির্ণয়কে 7 উপাদানটির অনুরাশি কত? কই আসছে? ডিউ প্রযুক্তি 21 22, দেখো 7টা কই আছে, এখানে আছে, আবার এখানে আছে, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। এখন তার চিহ্ন লাগবে না, কি ভাই করতে বলছে? অনুরাশি, অনুরাশি তো চিহ্ন লাগে না, লাগে না। তাহলে এই দুটো গুণ, 9 দোকানে 18 বিয়োগ কত 4, 14 কি আছে? তাহলে আছে 14, ওটাই আনসার। 9 দোকানে 18 বিয়োগ 4 14, তাহলে এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, নাম্বার 3, খেয়াল করো, বলছে এই নির্ণয়কের 1,2 অনুরাশি, 1,2 বলতে বোঝাতেছে 1,2 উপাদানটির 1,2, তার মানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলামে কত আছে -1, এর অনুরাশি কত -6, অনুরাশিতে কি চিহ্ন লাগে না? তাহলে এর অনুরাশি -6 হলে এক্স এর মান কত? তাহলে এই উপাদানটার অনুরাশি কত হইব? এটা গুণ করলে কত 0, তাহলে এটা গুণ করলে কত -2x, তাহলে কত রাখা হবে 0 -2x, এটা গুণ করলে 0 -2x, তাহলে এর অনুরাশি কত -6, ক্যালকুলেশন করলে x এর মান কত হইব? মাইনাস মাইনাস কাটা যাবে, x এর মান 3, তাহলে এর অনুরাশি কত 3 নাকি? আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।